রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত একটাই আলোচনা। কি এমন ঘটল যে সকালে ঘুম থেকে উঠে রাজনৈতিক বিশ্লেষকরা চায়ের কাপ হাতে নিয়ে স্তব্ধ হয়ে গেলেন? কোন সে খবর যা শুনে বিরোধী শিবিরে হঠাৎ করে জরুরি বৈঠকের পর বৈঠক বসছে? ৮ জানুয়ারি বৃহস্পতিবার এমন কিছু ঘটে গেল যা বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশই পুরোপুরি বদলে দিতে পারে। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন, হাতে সময় মাত্র একটি মাস। ঠিক এই মুহূর্তে এসে বাংলাদেশের জামায়াতে ইসলামী এমন একটি কৌশলগত পদক্ষেপ নিয়েছে যা দেখে অনেকেই বলছেন এটি শুধু একটি কমিটি গঠন না, এটি আসলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরিকল্পনা। জামায়াত তাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে এবং এই তালিকায় যে নামগুলো উঠে এসেছে সেগুলো দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদের চোখ কপালে উঠে গেছে। সাধারণত যে কোনো রাজনৈতিক দলের নির্বাচন পরিচালনা কমিটিতে দলের সিনিয়র রাজনৈতিক নেতারাই থাকেন, এটাই চিরচারিত নিয়ম। কিন্তু জামায়াত এবার সেই নিয়ম ভেঙে দিয়েছে। তারা রাজনৈতিক নেতাদের পাশাপাশি এমন কিছু মুখ এই কমিটিতে এনেছে যা দেখে মনে হচ্ছে এটি কোনো নির্বাচনী কমিটি নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ সরকার গঠনের প্রস্তুতি। অনেকেই বলছেন এটি একটি মিনি ক্যাবিনেট, আবার কেউ কেউ বলছেন এটি একটি শ্যাডো গভর্নমেন্ট বা ছায়া সরকার। কারা আছেন এই রহস্যময় কমিটিতে, কেন তাদের আনা হলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে হবে। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ এখনও ট্রানজিশনাল বা পরবর্তীকালীন পর্যায়ে রয়েছে। প্রশাসন এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। নির্বাচন কমিশন নতুন, মাঠ পর্যায়ের কর্মকর্তারা অনেকেই নতুন দায়িত্বে এসেছেন। এই অনিশ্চয়তার মধ্যেই জামায়াত তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো মাঠে নামিয়ে দিল। তালিকার প্রথম দিকে যে নামগুলো চোখে পড়ে সেগুলো সাধারণ রাজনৈতিক নেতাদের নয়। এখানে আছেন সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল্লাহ। একজন সিনিয়র সচিব মানে কি, এটা বুঝতে হলে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বুঝতে হবে। একজন সিনিয়র সচিব হলেন সরকারের সর্বোচ্চ পর্যায়ের আমলা। তিনি জানেন সরকার কিভাবে চলে, তিনি জানেন মন্ত্রণালয়ের ফাইল কিভাবে নড়ে, তিনি জানেন কোন অফিসে কোন ব্যক্তির কাছে গেলে কাজ হয়, তিনি জানেন প্রশাসনের রগ রেশা কোথায়। শুধু মোহাম্মদ শফিউল্লাহ নন, এই তালিকায় আরও আছেন সাবেক সচিব আব্দুল কাইয়ুম এবং আব্দুল আল মামুন, অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক। এই প্রতিটি নাম প্রশাসনের অন্দরমহলে অত্যন্ত পরিচিত। তারা দশকের পর দশক সরকারি দফতরে কাজ করেছেন। তারা জানেন কিভাবে একটি সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়, তারা জানেন কিভাবে একটি নীতি বাস্তবায়িত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা জানেন কিভাবে প্রশাসনিক বাধা অতিক্রম করতে হয়। এখন প্রশ্ন হলো, একটি নির্বাচন পরিচালনা কমিটিতে এই সাবেক আলেমদের কাজটা কি? তারা কি পোস্টার লাগাবেন? তারা কি মিছিলে নেতৃত্ব দেবেন? অবশ্যই না। তাদের কাজ অনেক গভীর এবং অনেক কৌশলগত। রাজনৈতিক একটা কথা প্রচলিত আছে, ভোট শুধু ব্যালট বক্সে হয় না, ভোট টেবিলেও হয়। অর্থাৎ যে প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নির্বাচন পরিচালিত হয় সেই প্রক্রিয়া বোঝা এবং সেই প্রক্রিয়ায় দক্ষতার সাথে অংশ নেওয়া অত্যন্ত জরুরি। নির্বাচনের সময় জেলা প্রশাসক বা ডিসিরা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের সাথে কথা বলার জন্য একটি নির্দিষ্ট ভাষা লাগে, সেই ভাষা প্রশাসনিক ভাষা। একজন রাজনৈতিক নেতা যতই জানাময়ী রক্তা হোক না কেন, তিনি হয়তো ডিসির সাথে প্রশাসনিক ভাষায় কথা বলতে পারবেন না। কিন্তু একজন সাবেক সচিব, তিনি সেই ডিসির বস ছিলেন। তিনি জানেন কিভাবে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলতে হয়। তিনি জানেন কোন আইনের ধারা উল্লেখ করলে কর্মকর্তারা সেটা মেনে নিতে বাধ্য হবেন। জামায়াত এই কৌশলটি অত্যন্ত সচেতনভাবে গ্রহণ করেছেন। তারা বুঝেছে আগামী নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ থাকবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। যদি প্রশাসন কোনো একটি দলের দিকে ঝুঁকে যায় তাহলে সেটা মোকাবেলা করার জন্য প্রশাসনের ভাষায় কথা বলতে পারা দরকার। সাবেক সচিবরা সে কাজটি করতে পারবেন। তারা জানেন কোন পরিস্থিতিতে কোন আইনের প্রয়োগ হয়। তারা জানেন কিভাবে নির্বাচন কমিশনকে আইনগত ও প্রশাসনিকভাবে জবাবদিহিতার মধ্যে রাখা হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ না। জামাতের এই কমিটিতে আরও কিছু চমকপ্রদ নাম রয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত গোলাম মোস্তফা, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শফিকুল ইসলাম, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইউনুস আলী। হ্যাঁ, ঠিকই পড়েছেন, সাবেক সেনা কর্মকর্তারা এখন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিতে। এই তথ্যটি প্রকাশের পর রাজনৈতিক মহলে যে প্রতিক্রিয়া হয়েছে তা অভূতপূর্ব। অনেকেই প্রশ্ন করছেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নির্বাচনী কমিটিতে সাবেক সেনা কর্মকর্তারা কেন? তাদের কি ভূমিকা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের দিকেই তাকাতে হবে। বাংলাদেশের নির্বাচনের সময় মাঠ পর্যায়ে যে পরিস্থিতি থাকে তা অনেক সময় যুদ্ধক্ষেত্রের মতো। ভোট কেন্দ্রের দখল, প্রতিপক্ষের উপর হামলা, ভোটার ভয় দেখানো, এজেন্ট বের করে দেওয়া, এই সব কিছু মোকাবেলা করতে হলে শুধু রাজনৈতিক সাহসটাই যথেষ্ট না, দরকার কৌশলগত পরিকল্পনাও, দরকার ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য, দরকার নিরাপত্তা ব্যবস্থা বোঝা। একজন ব্রিগেডিয়ার জেনারেল তার ক্যারিয়ারে হাজার হাজার সৈনিক পরিচালনা করেছেন।
তিনি জানেন কিভাবে একটি বড় অপারেশন পরিকল্পনা করতে হয়। তিনি জানেন কিভাবে তথ্য সংগ্রহ করতে হয়। তিনি জানেন কিভাবে প্রতিপক্ষের চাল আগে থেকে অনুমান করতে হয়। নির্বাচনের মাঠে দক্ষতাগুলো অমূল্য। শুধু তাই নয়, সাবেক সেনা কর্মকর্তারা বর্তমান নিরাপত্তা বাহিনীর অনেক কর্মকর্তাকে চেনেন। তারা জানেন সেনাবাহিনী বা পুলিশ কিভাবে কাজ করে। নির্বাচনের সময় যদি আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকে, তাহলে তাদের সাথে সমন্বয় করা বা তাদের কাছ থেকে নিরপেক্ষ আচরণ আদায় করা সহজ হবে যদি দলের পক্ষে এমন কেউ থাকেন যিনি সে বাহিনীর ভাষা বোঝেন। জামাত এই হিসাবটি খুব ভালোভাবেই কষেছে। তারা বুঝেছে আগামী নির্বাচন শুধু ভোটের লড়াইয়ে নয়, এটি হবে কৌশলের লড়াই, এটি হবে প্রস্তুতির লড়াই। যে দল সবচেয়ে ভালো প্রস্তুতি নিতে পারবে সে দল এগিয়ে থাকবে। আর প্রস্তুতি মানে শুধু পোস্টার ছাপানো বা মিছিল করা নয়। প্রস্তুতি মানে প্রশাসনকে বোঝা, প্রস্তুতি মানে নিরাপত্তা পরিস্থিতি বোঝা, প্রস্তুতি মানে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য পরিকল্পনা থাকা। এবার আসা যাক কমিটির সবচেয়ে চমকপ্রদ নামটিতে, জাহিদুল ইসলাম। ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি। সাধারণত কোনো দলের জাতীয় পর্যায়ের এত গুরুত্বপূর্ণ কমিটিতে সদ্য সাবেক ছাত্রনেতাকে অন্তর্ভুক্ত করা হয় না। এটি প্রথা বিরুদ্ধ। কিন্তু জামায়াত এবার প্রথা ভেঙেছে। কেন? উত্তরটি লুকিয়ে আছে বাংলাদেশের বর্তমান ছাত্র রাজনীতির চিত্রে। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের ছাত্র রাজনীতির মানচিত্র সম্পূর্ণ পাল্টে গেছে। ছাত্রলীগ যে শূন্যতা রেখে গেছে, সেই শূন্যতা পূরণ করতে সবচেয়ে সক্রিয় ভূমিকা রেখেছে ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জেলা পর্যায়ের কলেজ পর্যন্ত ছাত্র শিবির তাদের উপস্থিতি জানান দিয়েছে। ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, প্রায় সবখানেই ছাত্র শিবির অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। এই সাফল্যের পেছনে যে মানুষটি নেতৃত্ব দিয়েছেন তিনি জাহিদুল ইসলাম। তিনি জানেন তরুণদের পালস কি, তিনি জানেন ক্যাম্পাসের রাজনীতি কিভাবে চলে, তিনি জানেন তরুণ প্রজন্মের ভাষা। জামায়াত বুঝেছে আগামী নির্বাচনে তরুণ ভোটার একটি বড় ফ্যাক্টর। 18 থেকে 25 বছর বয়সী ভোটারদের একটি বিশাল অংশ এই প্রথম ভোট দেবে। তাদের কাছে পৌঁছাতে হলে তাদের ভাষায় কথা বলতে হবে। জাহিদুল ইসলাম সেই কাজটি করতে পারবেন। তিনি সেই সেতুবন্ধন যা পুরনো রাজনীতিবিদদের সাথে তরুণ প্রজন্মের সংযোগ স্থাপন করবে। শুধু তাই নয়, ছাত্র শিবিরের একটি বিশাল কর্মী বাহিনী আছে। বিভিন্ন হিসাব অনুযায়ী এই সংখ্যা 50 লক্ষেরও বেশি হতে পারে। নির্বাচনের সময় বিশাল জনশক্তিকে সমন্বিতভাবে কাজে লাগানো দরকার। জাহিদুল ইসলামের ইশারায় সারা দেশের হাজার হাজার তরুণ কর্মী মাঠে নামতে প্রস্তুত। এই শক্তিকে জাতীয় নির্বাচনে কাজে লাগানোর জন্যই তাকে থিঙ্ক ট্যাঙ্কে রাখা হয়েছে। এবার আসা যাক কমিটির নেতৃত্বে। আহ্বায়ক করা হয়েছে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমকে, সদ্য সচিব করা হয়েছে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদকে। আর এই দুজনকে বেছে নেওয়ার পেছনে সুনির্দিষ্ট অনেক কারণও রয়েছে। ভিডিওটি দেখেছেন? এবার কিছু কথা বলি শুনুন। যারা ভাবছেন আগের মতো কেন্দ্র দখল করবেন, মানুষকে ঢুকতে না দিয়ে নিজেরা ভোট দিয়ে নিজেরা নির্বাচিত হয়ে যাবেন, সেই দিন ভুলে যান। জামাত ইসলামের একটা স্লোগান আছে, সেটা হচ্ছে লক্ষ প্রাণের খুন জড়াবো, দিক পরাজয় মানব না। লাশের পরে লাশের স্তূপ পড়বে, কিন্তু এক পাও পিছপা হব না ইনশাআল্লাহ। যারা ভাবছেন যে কোনোভাবেই নিয়ে নেবেন, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন। এখনও সময় আছে। রিয়েলিটি বোঝার চেষ্টা করুন, রিয়েলিটি মেনে নাও। এটা তোমাদের জন্য সুবিধা, জাতির জন্য সুবিধা।